হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি মৌসুমি হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি মির্জা এলিয়াদের লেখা লার্ন উইথ বেঙ্গলি এর পঞ্চম পর্ব। ভয় আর আনন্দ এই দুয়ের মিশ্রণে আমার মধ্যে যে কী যে হয়ে চলছে তা বোঝার বাকি নেই। নতুন নতুন সমস্যা আর চিন্তা, ভাবপ্রবণ আবেগহীন গভীর প্রেমে কি সম্ভব? আমি ভাবপ্রবণ হই বা না হই তাতে কি আসে যায়? আমার মন কি বিষিয়ে গেছে? আমি কি আপন খেয়ালেরই দাস হয়ে পড়েছি? সকাল থেকে সন্ধ্যা অবধি আমি ছিলাম একজন সুখী পুরুষ, আপ্লুত ছিলাম জীবন শক্তির জোয়ারে, আবার নতুন করে বাঁচার প্রেরণায়। আমি মৈত্রেয়কে বলতে প্রস্তুত ছিলাম, তুমি কি আমার স্ত্রী হতে চাও? আমি এখনও ওই কথা বলতে প্রস্তুত। ওর স্বামী হতে পারলে আমি সত্যিই সুখী হব। ও এত পবিত্র, এত শান্ত। আজ বিকেলে মৈত্রের সঙ্গে বিয়ে নিয়ে আলোচনা হলো। কল্পনা করার চেষ্টা করলাম আমি ওকে বিয়ে করছি, ও আমার স্ত্রী, আমি এই পরিবারের কর্তা। জীবন কি বিস্ময়কর! আমি তৃপ্তি চাই, আর যে মানসিক প্রশান্তি। বিকেলে মৈত্রেয় জানালো যে ওর খুব মন খারাপ। রবীন্দ্রনাথ ওকে কোনো চিঠি দেননি। রবীন্দ্রনাথ ওর গুরু, বন্ধু, আদর্শ এবং ভগবান। ও বলল ওদের যোগাযোগ সবার চোখেই ভালো দেখে, খাঁটি বাঙালি ভক্তি। আমার কি ঈর্ষা হচ্ছে? পরোক্ষভাবে ওকে আমি অনেক গোপন কথা বলেছি। ও যখন সব জানে, ঠিক করেছে ওকে বলে দেব যে আমাদের প্রেমের কোনো পরিণতি নেই। আমি কখনোই এমন কাউকে বিয়ে করতে পারবো না যে আগে অন্য কারোর সঙ্গে প্রেম করেছে। আমার যে রাগ হয়েছে তাও বেশ বুঝতে পেরেছে। রাতে খাওয়ার পর আমাদের মধ্যে আর কোনো কথা হয়নি। এক লাইন লিখে জানিয়েছিল যে আমি ওকে অপমান করেছি। আমি কোনো উত্তর দিইনি। অপ্রত্যাশিত ঘটনা, কখনো রাগ হয়, আবার কখনো আনন্দ হয়। প্রেম বিষের মতো। বিয়ের স্বপ্ন দেখি, আমার এই সন্তানদের মানুষ চক্ষে দেখতে পাই। সমস্ত সময় নষ্ট করছি। আমার পক্ষে বাস্তবিকই মনস্থির করা শক্ত। আমার আসক্তি আমি ত্যাগ করতে চাই না। রাত্রিতে ভূমিকম্প হলো, আমার জ্বর ছাড়েনি। সকালে মৈত্রেয়কে একটি দামি উপহার দিলাম। প্রচণ্ড মানসিক চাপের দিন। এই দিনের সম্পূর্ণ বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। মৈত্রেয় আমার সঙ্গে ঝগড়া করতে চেয়েছিল। আমার জিজ্ঞাসা করলো ব্যাপারটা আমি কোথায় নিয়ে যেতে চাই। আমি নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চললাম, ওর সঙ্গে আপোষ করে চললাম, ওর সঙ্গে আপোষ করার চেষ্টা চালিয়ে গেলাম। ও ফুপিয়ে কাঁদছিল। শিবু, বাচ্চু সবাই লক্ষ্য করছিল। আমি একটা কথাও বলিনি। ও যদি অপমানিত বোধ করে থাকে তার জন্য আমি দুঃখিত, কিন্তু খুব দৃঢ়তার সঙ্গে আমার নিজের মন শক্ত করে রাখতে পেরেছি। বাচ্চু ঠিক সেই সময় আমার ঘরের সামনে বারান্দায় দাঁড়িয়েছিল এবং সবই শুনতে পাচ্ছিল। হতাশ হবার ভঙ্গি নিয়ে মৈত্রেয় কাঁদছিল। একটা কাগজের দ্বারে লিখেছিল ও মরতে চায়। বাচ্চু যা শুনতে পেয়েছিল একজন ভারতীয় নারীর পক্ষে তা ছিল যথেষ্ট অসম্মানের। অবশেষে ও শান্ত হলো, আমার ঘর গুছিয়ে দিল, টেবিলের ওপর ফুলদানিতে ফুল এনে রাখলো। আমি একটাও কথা বলিনি। অবাস্তব বিশ্বাস এবং মরীচিকার ওপর একটা কবিতার বই লিখেছে মৈত্রেয়। ইউরোপের যুবতীরা কী ধরনের স্বাধীনতা ভোগ করে সে সম্পর্কে আজ বললাম ওকে। আমার কৌমার্য এখনও আছে কি না জিজ্ঞেস করলাম, এবং তা নিয়ে ধরে নিয়ে কাঁদতে শুরু করলো। দৈহিক শুদ্ধতা নিয়ে ওর এই রহস্যজনক আসক্তি দেখে বিচলিত হলাম। সন্ধ্যাবেলা আলোচনা আবার সেই এক বিষয়ে এসে দাঁড়ালো, ওর বিয়ে। ওর দৃঢ় বিশ্বাস অন্য যেখানে ওর বিয়ে হোক না কেন ও অসুখী হবেই। আমি বললাম যে আমার সবচেয়ে বড় অপরাধ হলো বোধহয় শ্বেতকায় হয়ে জন্মানো। যদি ভারতীয় হয়ে জন্মাতাম খুব ভালো হতো। আমার এই কথায় ও খুবই বিচলিত হয়ে পড়ল। আমি ভয়ঙ্কর একটা প্রশ্ন করে বসলাম, আমাদের বিয়ে হতে পারে না কেন? ও খানিকক্ষণ প্রস্তুতির মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। তারপর আমাদের কথা কেউ শুনতে পেলেছে কি না দেখার জন্য চিন্তিত হয়ে উঠল। ও উত্তর দিল, ভাগ্য বা বিধাতা এইভাবেই আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। আমি প্রশ্ন করলাম, ভাগ্য বা বিধাতা কেন? কুসংস্কারই কি এর জন্য একমাত্র দায়ী নয়? ও উত্তর দিচ্ছিল, বিধাতা এসব সংস্কারের মধ্য দিয়ে তার ইচ্ছা পূরণ করে।
আর আমার প্রেম নাকি ক্ষণিকের মোহ। প্রকৃতপক্ষে এই প্রেম, যা প্রথম প্রথম আমার অসম্ভব ভাবাবেগের নিদর্শন বা শিশুসুলভ খেয়ালিপনা বলে মনে হতো, তা মৈত্রীয় মনোভাবের দ্বারা উজ্জীবিত হয়ে আমায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল আর টেনে নিয়ে গিয়েছিল অনেক দূর অবধি, প্রায় আমার বুদ্ধির প্রান্তে, কল্পনার জগতে, যেখান থেকে নিজেকে আমার সুখী, পরিপূর্ণ সুখী বলে মনে হতো। জানি না কিভাবে এর ব্যাখ্যা দেব। অন্তত গুরুত্বের সঙ্গে আমি বিয়ের কথা চিন্তা করছি। ওর দেখা পাওয়া দুরূহ হয়ে উঠেছে। ও সবসময় শোবার ঘরে হয় লিখছে, নয় গান গাইছে। আমি রোমো মারফত কয়েকটা নির্দোষ প্রেমপত্র পাঠালাম, কিন্তু কোনো উত্তরই দিল না। প্রথম রাতে খুব কষ্ট হলো, অনেক কিছু ভাবলাম। দ্বিতীয় দিনও যে ভাবনা ছিল না তা না। তারপর এখন কিছুই নয়। লক্ষ্য করছি মৈত্র ছাড়া বাঁচা এমন কিছু কঠিন নয়। কয়েকদিন পরে এক বিকালে হঠাৎই আমার সঙ্গে হ্যারল্ডের দেখা। ওকে ওর স্বভাবের তুলনায় কম ছটফটে লাগছিল, কিন্তু চোখে সেই শয়তানির অভাব ছিল না। যা শুনছি সেটা কি সত্যি অ্যালেন? তুই কি মিস্টার সেনের মেয়েকে বিয়ে করছিস? আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ঠাট্টা ইয়ার্কি ব্যাপারটা উড়িয়ে দেবার চেষ্টা করলাম। বেকায়দায় পড়লে যা আমি সচরাচর করে থাকি। হ্যারল্ড আমার ইয়ার্কিতে কোনো কানই দিল না, বরং জানালো সে খবরটা অফিসে পেয়েছে। একটা পিকনিক করার জন্য আমার খোঁজে ও আমাদের অফিসে গিয়েছিল। এ আরও জেনে এসেছে যে আমি নাকি ধর্ম ত্যাগ করে হিন্দু করছি। ও নিজে গির্জায় গিয়েছিল। ও নিজে গির্জায় যেত যুবতী মেয়েদের দেখার জন্য, বিশেষ করে সুন্দরী ইরিশকে। কিন্তু আমার ব্যাপার শুনে ও আমার প্রতি তীব্র ঘৃণা ও লুকোতে পারল না। হ্যারল্ড জানালো নরেন্দ্র সেন একটি শয়তান এবং আমাকে জাদু করা হয়েছে। আমায় উপদেশ দিল গির্জায় 5 টাকা জমা দিয়ে আমার জন্য বিশেষ করে প্রার্থনা ব্যবস্থা করতে। আমি ওর সঙ্গে কথা বন্ধ করে দেব ঠিক করলাম। আর সবাইকার খবর কি? সবাই তোর জন্য দুঃখ করে। আলিপুরে তুই বিস্তর পয়সা জমাচ্ছিস, থাকা খাওয়ার খরচা নেই, বাইরেও বেরোস না, সারাদিন কি করিস? রিজিওনাল ম্যানেজারের পোস্টে অ্যাপ্লাই করব। বাংলা না জানলে হবে না, তাই বাংলা শিখছি। হ্যারল্ড আমার কাছে 5 টাকা ধার চাইল সন্ধ্যায় YMCA-তে বল ডান্সে যোগ দেবার জন্য। তুই যাবি না? জিজ্ঞাসা করলো হ্যারল্ড। আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। ওয়েলসি স্ট্রিট বা রিপন স্ট্রিটে থাকার দিনগুলোতে যে অমূল্য সময় নষ্ট আমি করেছি তা পূরণ করা সম্ভব নয়। আমি হ্যারল্ডকে লক্ষ্য করছিলাম। ওর কালচে মুখ, সুন্দর চোখ, এই সঙ্গী যার সঙ্গে আমি বহু সন্ধ্যা রাত্রি নষ্ট করেছি মেয়েদের পিছনে ঘুরে। আমার বর্তমান জীবন এত শুদ্ধ আর পবিত্র যে ওকে আমার একজন অচেনা মানুষ বলে মনে হচ্ছিল। ও আমার বর্তমান ঠিকানা টুকে নিল এবং কথা দিল খুব শীঘ্রই আমার সাথে দেখা করবে, নিশ্চয়ই কিছু টাকা হাতাবার মতলবে। বাড়ি ফিরে এসে দেখলাম সমগ্র পরিবারের চায়ের টেবিলে শিবু, শিবুর বউ রুমু আর তার 2 বোন, যাদের আমি কদাচিৎ দেখেছি। হ্যারল্ডের সঙ্গে কথাবার্তা ওদের আমি অকপটে জানালাম এবং এই শহরে অন্যান্য ইউরোপিয়ান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের যে জীবনযাত্রা নির্বাহ করে সে জীবন আমি নিজেও কাটিয়েছি। তার প্রতি আমার বিতৃষ্ণার কথা প্রকাশ করলাম। আমার কথা শুনে ওরা মুগ্ধ হয়ে গেল। মেয়েরা আমায় চোখ দিয়ে গিলছিল আর দুর্বোধ্য কথ্য ভাষায় নিজেদের মধ্যে অসম্ভবত আমার প্রশংসা করছিল। শিবু তার অভ্যাস মতো চোখ বুজে আমার করমর্দন করলো। একমাত্র মিস্টার সেন উৎসাহে প্রাবল্য দেখে কিনা জানি না, তার অভ্যাস মতো ডিটেকটিভ উপন্যাস হাতে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হলেন। মৈত্র, বাচ্চু আর রুমুর সঙ্গে আমার ছাদের দিকে গেলাম। মাথায় একটা বালিশ দিয়ে কার্পেটে শুয়ে পড়লাম এবং আরামে সন্ধ্যার অপেক্ষা করতে লাগলাম। আমার চটি আমার পায়েই ছিল। পায়ের ওপর পা শূন্যে নাড়াতে নাড়াতে একঘেয়ে লাগার জন্য আমি পাঁচিলের ওপর পা দুটো ভর দিয়ে রাখলাম। গত কয়েক মাস আমি এই দেশে ভদ্রতায় রীতিনীতি অনেক শিখে ফেলেছিলাম। যেমন কারো গায়ে পা লেগে গেলে আমি তাকে ঝুঁকে ডান হাত দিয়ে পা ছুঁয়ে মাথায় ছোঁয়াতে হবে, এই রকম নানান কায়দা। সেই জন্য পাঁচিলে পা রাখার সময় আমি একটু ইতস্তত করছিলাম। ঠিক সেই সময় আমার নজরে এলো রুমু মৈত্রর কানে কানে কিছু বলছে। মৈত্র আমায় বুঝিয়ে দিল যে রুমু বলছে, আপনার পা দুটো খুব সুন্দর। মৈত্রর দৃষ্টিতে ঈর্ষা আর দুঃখ দুই মিশেছিল। লজ্জায় এবং আনন্দে আমি লাল হয়ে গেলাম।
আনন্দ কেন না আমি নিজেকে কুৎসিত মনে করতাম এবং আমার দৈহিক রূপের কেউ একটু প্রশংসা করলে আমি মোহিত হয়ে যেতাম। আমি উত্তরে সঠিক কি বলেছিলাম মনে পড়ে না, তবে এটুকু মনে পড়ছে যে আমি বলতে চেয়েছিলাম যে পায়ের সৌন্দর্যের কোনো গুরুত্ব আমাদের অর্থাৎ সাহেবের কাছে অন্তত কিছুই নেই। কেননা ওটা আমাদের দেশে ঢাকায় থাকে প্রায় অধিকাংশ সময়। মৈত্রীও শুনে খুশি হলো। আমাদের এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। আমরা খালি গায়ে পা ঘষে দিয়ে আমাদের আদর জানাই। দেখুন এইরকম। মৈত্রীর শাড়ি একটু তুলে দিয়ে নগ্ন পায়ে রুমুর দিকে এগুলো। রুমু তার পায়ের পাতা দিয়ে মৈত্রীর পায়ে চাপ দিচ্ছিল এবং আলতো করে বুলিয়ে দিচ্ছিল। মৈত্রীকে দেখে মনে হচ্ছিল একটা মানুষ চুম্বনে যে তৃপ্তি পায় প্রায় সেরকম আরাম উপভোগ করছে। ও কেঁপে কেঁপে উঠছিল। পায়ের গোড়ালি দিয়ে রুমু মৈত্রীর পায়ের ডিম অবধি ঘষছিল এবং মাঝে মাঝে জোরে চাপ দিচ্ছিল। পায়ের তলায় নিজের পায়ের পাতা পা দিয়ে পা জড়িয়ে ধরছিল। দুটো নারীর মধ্যে পরস্পরের প্রতি এই ব্যবহার আমার ভালো লাগছিল না। হিংসাও যে হচ্ছিল তা নয়। হঠাৎ মৈত্রীর পা সরে গিয়ে বাচ্চুর কালো মোটা পায়ের ওপর রাখলো। আমি দেখলাম বাচ্চুর রোদে পোড়া পিছে ঝলসানো নোংরা পা অনায়াসে মৈত্রীর শরীরে মিষ্টি স্পর্শ পাচ্ছে। একটা কুকুরকে আদর করার সময় যে সেরকম হয়, বাচ্চুর ভঙ্গি ছিল হুবহু সেই রকম। দুঃখের বিষয় সেই সময় মৈত্রের মুখটা ছিল আমার দিকে পেছন করা। আমি দেখতে চাইছিলাম ওই যুবকটির সঙ্গে শরীর সংযোগে মৈত্রের ইন্দ্রিয় কতটুকু সুখ পাচ্ছে, কারণ ওর শরীরে কাঁপুনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মাঝে মাঝে ও প্রবল শব্দে হেসে উঠছিল ওই ইতর ক্লাউনটার ঠাট্টা ইয়ার্কিতে। ওই হাসির মধ্যে আমি শুনতে পাচ্ছিলাম আত্মসমর্পণে দখলকৃত হবার বাসনার নিঃশব্দ ইঙ্গিত। অনেকবার আমি ভেবেছি শরীরের দখলের এই যে পদ্ধতি, এটা কি শুধরানো যায় না? রুচিপূর্ণ, সভ্য, মার্জিত এবং নিত্য নতুন বুদ্ধি, সূক্ষ্ম চিন্তা ভঙ্গির বিনিময়ে প্রকাশে কি বোঝানো সম্ভব নয় আত্মসমর্পণ? সবচেয়ে পাগল করা দৈহিক মিলন তার আগে কি কোনোভাবেই সম্ভব? সেই সন্ধ্যার পর অনেকদিন ধরে আমার একটা অদ্ভুত হিংসা হতো প্রত্যেকটা লোকের ওপর, যারা প্রায় নরেন্দ্র সেনের বাড়িতে আসতেন। সুন্দর সুন্দর যুবকেরা, কেউ কবি, কেউ গায়ক। মৈত্র যাদের সঙ্গে গল্প করতো, হাসতো। আমি শিবু, বাচ্চু ওদেরও হিংসা করতাম। বিশেষ করে বাচ্চু, যে মৈত্রের সম্পর্কে কাকা, এবং সেই সুবাদে যখন ইচ্ছে ওর হাত ধরত, কাঁধ চাপড়াতো, চুল ধরে টানবার অধিকার ভোগ করত, ওকে আমার বাস্তবিক একজন প্রতিদ্বন্দ্বী বলে মনে হতো। মৈত্রেয় ছিল সম্পূর্ণ উদাসীন। আমি অচিন্তকেও হিংসা করি। যে কবির সঙ্গে মৈত্রের আলাপ হয়েছিল একবারই মাত্র এবং যার সঙ্গে শুধু টেলিফোনে কথাবার্তা হয়, অচিন্ত বাবুর পত্রিকা প্রবন্ধ ভারত এ কবিতা পাঠাতো মৈত্রেয়। হিংসা করতাম এক গণিতজ্ঞকেও, যিনি খুবই কম সময়ে আসতেন, কিন্তু তার সম্পর্কে মৈত্রের উচ্ছ্বাসিত প্রশংসা আমার মনে জ্বালা ধরিয়ে দিত। মৈত্রেয় স্বীকারও করেছিল যে ওর বিখ্যাত ব্যক্তিদের প্রতি একটা দুর্বলতা আছে। তবে সবচেয়ে ঘৃণা করতাম আর ওই গুরু, বন্ধু, পথ প্রদর্শক কবিকে। ওকে একদিন যতখানি সূক্ষ্মভাবে সম্ভব বলেও ছিলাম যে এইভাবে আত্মসত্তা বিকিয়ে দিচ্ছে, কিন্তু ও এত সরলভাবে বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো যে আমি বাধ্য হলাম পিছিয়ে আসতে। মৈত্রের সঙ্গে বাচ্চুর সেই আচরণ আমাকে অনেকদিন পীড়া দেয়। সেই সন্ধ্যার কথা ভাবতাম আসন্ন সন্ধ্যার আকাশে একটা দুটো করে ফুটে ওঠা তারাগুলো দেখতে দেখতে। ওদের সমবেত কথোপকথন কথ্য বাংলা চলার ফলে অতি সামান্যই আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া মৈত্রের হাসি আমার সবচাইতে বেশি বিচলিত করেছিল। বাচ্চুর প্রতি মন্তব্য, ওর এই উচ্চস্বরে হাসি এবং বিচিত্র মুখভঙ্গি আমি সহ্য করতে পারছিলাম না। মৈত্রেও আমার অসুবিধা অনুভব করতে পারছিল এবং সেজন্য সে জিজ্ঞাসা করছিল আমি খুব ক্লান্ত বোধ করছি কিনা। অবসর সময়ে অর্থাৎ অফিসের পরে ওর বাবার লাইব্রেরি ক্যাটালগ তৈরির কাজে ওকে সাহায্য করতে পারবো কিনা এবং সেই সুযোগে আমরা দুজনে আলাদা গল্প করতে পারবো এই ইঙ্গিতও দিয়েছিল। ওই ক্যাটালগ ব্যাপারটা সম্পর্কে আমি আগে কিছু জানতাম না। শুনছিলাম নরেন্দ্র সেনের লাইব্রেরিতে প্রায় 4000 বই আছে। পরে শুনলাম উনি সব বই একটা সুশৃঙ্খল তালিকা করে ছাপিয়ে রাখতে চান, যাতে ওনার মৃত্যুর পর উনি বইগুলো কোনো কলেজকে দান করে যেতে পারেন। তার এই পরিকল্পনা আমার হাস্যকর মনে হলেও আমি সম্মত হয়েছিলাম। ও বলেছিলাম বাবার সাহস হচ্ছে না আপনাকে অনুরোধ করতে। উনি ভয় পাচ্ছেন যে এতে আপনার সময় নষ্ট হবে। আমি একটা মেয়ে, কোথাও যাই না, বাড়িতে সামান্যই কাজ থাকে। আমার মনে পড়ছে প্রথম সুযোগে ভেবে চিনতে মতামত না দেওয়ার জন্য নিজের ওপর রাগ হচ্ছিল।
বাস্তবে কি বুঝতে পারছিলাম বেশ কিছুটা সময় আমার এখানে নষ্ট হবে। তাছাড়া ভয় করছিল আবার সেই পুরনো খেলা শুরু হয়। পরের দিন চা খাবার আগে দেখি লাইব্রেরির দরজা মৈত্র আমার জন্য অপেক্ষা করছে। আসুন আমি যতটুকু পেরেছি আপনাকে দেখাই। টেবিলের ওপর গোটা 50 বই কাত করে সাজানো, তাতে নামগুলো সহজেই পড়া যায়। আপনি এই পাশ থেকে শুরু করেন, আমি উল্টা দিক থেকে শুরু করছি। দেখি কোন বইটাতে এসে আমরা মুখোমুখি হই। ওকে খুব বিচলিত লাগছিল, ওর ঠোঁট কাঁপছিল আর প্রায় আমার দিকে তাকাচ্ছিল। আমি লেখবার জন্য বসলাম, কিন্তু কেবলই একটি বিপদ ঘটার পূর্বাভাস পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমাদের মধ্যে পুরানো সম্পর্ক জেগে উঠতে চলেছে। চিন্তা হচ্ছিল এই ভেবে কি ওর হৃদয়ের গভীরে আলোকপাত করা সম্ভব হবে। খুব হালকাভাবে আমি আমার এই অনুভূতির কথা ভাবছিলাম। লিখতে লিখতে নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি ওকে এখনো ভালোবাসি? বোধ হয় না। ওকে ভালোবাসার আমি অনেক কল্পনা করছিলাম। আবার বুঝতে পারলাম ওর বন্য মোহিনী শক্তি আমাকে আকর্ষণ করছে। নিজের সঙ্গে আমার পরিষ্কার ধারণা হয়েছিল যে আমি শুধু মোহগ্রস্ত প্রেমিক নয়। কিন্তু ঘটনাগুলোর প্রারম্ভে আমি চেতনা যখন স্বচ্ছ ছিল, তখন আমার এইসব কিছু মনে হয়নি। মনে হয়েছিল এটাই বাস্তব। অন্য মানুষকে একটা বই হাতে নিয়ে আমার হাত মৈত্রর হাতের উপর পড়ল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম। আপনি কোন বই অবধি এলেন? আমি ওকে বইটা দেখালাম। ঠিক ওই বইটার আগের বই অবধি ও এসেছে। বইটা ছিল ওয়েলসের টেলস অব দ্য আনএক্সপেক্টেড। ও যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হয়ে বলল, দেখেছেন, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি আমাদের নিয়ন্ত্রণ করছে। উত্তরে আমি মৃদু হাসলাম। বাস্তবিক আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই আকস্মিকতায়। টেবিলের ওপর রাখা বইগুলোর নামগুলো থেকে ইচ্ছে করলে অর্থ বার করা যেতে পারে, যেমন স্বপ্ন, আমাকে তোমার সঙ্গে নাও, শাহজাতে, কিচ্ছু নতুন নয়, ইত্যাদি ইত্যাদি। আমি এমন একটা উত্তর ভাবছিলাম যার একাধিক অর্থ হতে পারে। কিন্তু সেই সময় ছবি আমাদের চা খেতে যাবার জন্য ডাকলো। খুব ভালো লাগছিল। আমরা পরস্পরের দিকে গাঢ় দৃষ্টিতে তাকাচ্ছিলাম। চা খেতে বসে আমি দারুণ উৎসাহে কৃষ্ণ বৈষ্ণব ধর্ম সম্পর্কে বলতে শুরু করলাম। আমি এত আন্তরিকতার সঙ্গে চৈতন্যদেবের জীবন ও বিশ্বাস সম্পর্কে বলছিলাম যে মিসেস সেন আমার কাছে এসে বসলেন। ক্রমশ তার চোখে জল ভরে এলো। তোমাকে একজন প্রকৃত বৈষ্ণব মনে হচ্ছে। এই প্রশংসায় আমার যে কি আনন্দ হলো তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমি উত্তর দিলাম, বৈষ্ণব ধর্মকে আমি সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে একটা বিতর্ক শুরু হলো। শিবুই আমার সঙ্গে তর্ক করতে শুরু করলো। মৈত্রীও মনোযোগ দিয়ে শুনছিল। তারপর হঠাৎই সে বলে উঠল, তোমরা ধর্ম সম্পর্কে কি জানো? প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল মৈত্রীও। আমি হতভম্ব হয়ে গিয়ে কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। শিবু ওকে শান্ত করার চেষ্টা করছিল। মৈত্রীও দৌড়ে লাইব্রেরির দিকে চলে গেল। আমি স্তব্ধ হয়ে চা খাচ্ছিলাম। সবাই কেমন যেন চুপ করে রইল। আমি আবার ঘরে ফিরলাম। কয়েকটা চিঠি লেখার ছিল, সেগুলো নিয়ে বসলাম। কিন্তু মন বসলো না। আমার অস্থিরতা আমায় কষ্ট দিচ্ছিল। মনে হলো মৈত্রের সঙ্গে কথা বলা দরকার। আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম। সেদিনই ছিল একটা গুরুত্বপূর্ণ দিন। আমার ডায়েরির অংশ তুলে দিলাম। আমি ওকে দেখলাম চোখের জলে বিপর্যস্ত অবস্থায়। আমি বললাম যে আমাকে এখানে আসতে বলা হয়েছে বলেই এসেছি। এ কথায় ও খুব আশ্চর্য হয়ে গেল। আমি 5 মিনিট সময় চাইলাম যাতে আমার চিঠিটা শেষ করে আসতে পারি। ঘর থেকে ফিরে এসে দেখলাম টেবিলের সামনে একটা আরাম চেয়ারে বসেও ঘুমুচ্ছে। আমি ওকে জাগালাম। ও চোখ বড় বড় করে জেগে উঠল। আমি ওকে এক দৃষ্টিতে লক্ষ্য করতে থাকলাম। ও বেশ উপভোগ করছিল আমার দৃষ্টি। মাঝে মাঝে শুধু জিজ্ঞাসা করছিল, কি হলো, কি হলো? তারপর একসময় চুপ করে আমার চোখে চোখ রেখে বসে পড়ল। মন্ত্রমুগ্ধের মতো রহস্যময় এক স্নিগ্ধ মিষ্টি শক্তির কাছে আত্মসমর্পণ করে আমরা বসে রইলাম। সেই সময় আমার মনের মধ্যে কি হচ্ছিল তা আমার পক্ষে বর্ণনা করা অসম্ভব। ইন্দ্রিয়ের এক তীব্র উত্তেজনা করছিল, কিন্তু তা ছিল কোনোরকম যৌন চেতনা বোধের ঊর্ধ্বে। এক স্বর্গীয় আনন্দের জগতে বিচরণ করছিলাম আমি। প্রথমে দৃষ্টি যথেষ্ট ছিল, তারপর হাতে হাত রাখলাম। চোখের মিলনের ছেদ ঘটল না। জোরে চেপে ধরলাম, আবার আদরে আলতো করে হাত বুলিয়ে দিলাম ওর হাত দুটো। আমি কিছুদিন আগে প্রেম সম্পর্কে চৈতন্যদেবের ধারণা করছিলাম, আর তাই ব্যক্ত চাইলাম।
ও স্বাভাবিকভাবে আমি ওর হাত চুম্বন করলাম। ও আনমনে নিজের ঠোঁট কামড়াচ্ছিল প্রবল উত্তেজনায়, কিন্তু তাও ছিল অতি পবিত্র। আমার প্রচণ্ড ইচ্ছে করছিল ওর মুখে চুম্বন করতে, কিন্তু আমি অনেক কষ্টে আমি নিজেকে সংযত রেখেছিলাম। আমাদের অবস্থাটা খুব নিরাপদ ছিল না। সিঁড়ি দিয়ে নামার পথে যে কেউ আমাদের দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল। ওকে আমি একবার জিজ্ঞাসা করছিলাম, আমাদের মিলনে বাধা কিসের? ও একটা শিহরণে দেখা দিল এই প্রশ্নে। আমি ওকে রাগিয়ে দেবার জন্য কবি শেখানো মন্ত্র দুবার উচ্চারণ করতে করতে বললাম, যাতে ওকে কোনো অসুচিতায় স্পর্শ না করতে পারে। ও আমার কথা শুনল, কিন্তু শুনে ওর কোনো ভাবান্তরে ঘটল না। পরিষ্কার বুঝতে পারছিলাম যে যা ঘটেছে তা প্রেম, দৈহিক পবিত্রতা বজায় রেখেও তা প্রেম। আমার স্পর্শ এবং দর্শন দিয়ে অতি প্রাকৃত স্তরে পৌঁছানোর অভিজ্ঞতা হলো। 2 ঘন্টা ধরে চলছিল আমাদের অভিজ্ঞতার পর্ব। স্থির বিশ্বাস জন্মেছিল যে কোনো দিন, যে কোনো সময় আমরা আবার এই খেলায় মগ্ন হতে পারবো। ও আমায় অনুরোধ করলো চটি খুলে ওর পায়ে পা ঠেকাবার জন্য। আমি জীবনে ভুলতে পারবো না আমার সেই প্রথম স্পর্শের অনুভূতি। এই স্পর্শ আমাকে ভুলিয়ে দিল আমার সব হিংসা, সবার প্রতি আমার ঈর্ষা, যার জন্য এতদিন আমি কষ্ট পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম মৈত্রী ওর পায়ের পাতা, ওর পা সমর্পণের মধ্য দিয়ে ও নিজেই আমার কাছে আত্মসমর্পণ করেছে। সেই মুহূর্তে ভুলে গেলাম ছাদের সেই ঘটনা। মনে হলো এই প্রথম শুধু আমাকেই এই সৌভাগ্য প্রদান করলো। আমি আমার পায়ের পাতা ওর হাঁটুর পেছন অবধি তুলে দিয়ে সেই মায়াময় কোমলতা, উষ্ণতা অনুভব করলাম। মনে মনে ভাবলাম আমিই প্রথম পুরুষ যে অতখানি স্বাধীনতা ভোগ করলো। পা দিয়ে ওর পা জড়িয়ে ধরলাম। এইভাবে যে আমরা কতক্ষণ সময় কাটালাম তা বলতে পারবো না, মনে করতে পারি না সেই সময় আমি আর কিছু করছিলাম কি না। তবে মৈত্রী মনের স্বরূপ আমি অনুধাবন করতে পারছিলাম। 6টা মাস আমি অর্থহীন জেদে হারিয়ে ফেলেছি। আজ স্পষ্ট বুঝতে পারলাম ও আমার সম্পূর্ণ অধিকারে। আমি যে ওকে ভালোবাসি একথা হয়তো ওকে স্পষ্ট করে জানাইনি, কিন্তু আমার মনে হতো আমাদের দুজনের অনুভূতির কাছে ব্যাপারটা স্পষ্ট ছিল। ওর প্রত্যেকটা ভঙ্গির মধ্যেই আমি খুঁজে পেতাম সমব্যথী, সমমর্মী এবং ভালোবাসার এক নিঃশব্দ বাণী। আমি বিশ্বাস করতাম না যে ও আমাকে ভালোবাসে না, আর ওর প্রতি আমার ভালোবাসার কোনো আস্থা নেই। তাই যখনই ও সামান্য অন্যরকম ব্যবহার করত, অথবা আমার মিলনের কথা বলে মুখে হাত চাপা দিত, কিংবা গুরুতর অবস্থার চোখে মুখে আতঙ্ক নিয়ে চুপ করে থাকতো, আমি দুশ্চিন্তার শিকার হতাম। এসব সত্ত্বেও আমার মনে হতো যে ওর পরিবারবর্গের সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কথাবার্তায় মৈত্রীরও যোগ দিত এবং উৎসাহিত করত। একদিন আমি যখন বললাম যে আমি ওকে ভালোবাসি, ও তখন 2 হাত দিয়ে চোখ ঢাকা দিল। আমার কথার প্রতিক্রিয়া যে কি হলো আমি সঠিক বুঝতে পারলাম না। আমি যখন উষ্ণ আন্তরিকতা নিয়ে ওর দিকে এগিয়ে গেলাম, বাংলায় কয়েকটা ভালোবাসার কথা বলার জন্য, ও উঠে পড়ল। আমাকে একজন সদ্য পরিচিতর মতো মনে হলো। আমায় ছেড়ে দিন, আমি বুঝতে পারছি আপনি আমায় ঠিক বুঝতে পারেননি। আমি আপনাকে ভালোবাসি বন্ধুর মতো, একজন ভীষণ প্রিয় বন্ধুর মতো। আমি আপনাকে অন্যভাবে দেখতে পারি না, আর দেখতেও চাই না। কিন্তু মৈত্রীও এখন আর একটা নিছক বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা, প্রেম। আমি হঠাৎই আমার উপস্থিত বুদ্ধি ফিরে এসেছিলাম। আত্মা, মন অন্যরকম ভালোবাসা অস্তিত্ব স্বীকার করে। সত্যি কথা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার প্রেমিকা হিসেবে পেতে চাই, তুমিও তা জানো। আর এটা থেকে তুমি নিজেকে আড়াল করার চেষ্টা করছো কেন? আমরা নিজেদের যথেষ্ট যন্ত্রণা দিয়েছি। আমি তোমায় ভালোবাসি মৈত্রীও, আমি তোমায় ভালোবাসি। আমি কথাগুলো বলেছিলাম একটা বাংলা বাক্যের সঙ্গে 5টা ইংরেজি বাক্য মিশিয়ে। আপনি নিজের ভাষায় কথাগুলো আবার বলুন। এলোমেলোভাবে মাথায় যে ভাব এলো, কথাগুলো আমি ফরাসিতে আবার বললাম। সন্ধ্যা পার হয়ে গিয়েছিল অনেক আগে। সবে ঘরে আলো জ্বালা হয়ে গিয়েছিল। লাইব্রেরিতে আলোর প্রয়োজন অনুভব করছিলাম। বললামও সে কথা। ও উত্তর দিল, না ছেড়ে দিন, দরকার নেই। কেউ এসে পড়লে, আমাদের দুজনকে যদি কেউ এভাবে অন্ধকারে দেখে তখন? বয়ে গেছে আমার, আমরা ভাই বোনের মতো রয়েছে এখানে। আমি না বোঝার ভান করলাম। ওকে আদর করার জন্য ওর কাছে এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরলাম। ও আমায় জিজ্ঞাসা করলো, কেন তুমি মাঝে মাঝে এরকম অবুঝ হয়ে ওঠো? ওর কণ্ঠস্বরে প্রশ্রয় আর হালকা হাসির আমেজ ছিল। আমি নিজেই ওপর সম্পূর্ণ আস্থা রেখে উত্তর দিলাম,
কারণ তুমি মাঝে মাঝে অর্থহীন বোকামো করো। মৈত্র নিজের হাত দুটো আমার হাত থেকে মুক্ত করে কাটতে শুরু করলো। ও লাইব্রেরি ছেড়ে চলে যেতে উদ্যত হলো। ওকে থামানোর জন্য ওর চুল ধরে মুখ ডুবিয়ে খুব নিচু স্বরে ওকে আমি আশ্বস্ত করার চেষ্টা করলাম। ওকে কান্না থামাতে অনুরোধ করলাম। ওর শরীরের স্নিগ্ধ সৌন্দর্য, কুমারী শরীরের উষ্ণতায় আমার সংযম হারিয়ে যাচ্ছিল। আমি ক্রমশ ওকে আমার শরীরের সঙ্গে জোরে চেপে ধরেছিলাম। আমার আলিঙ্গনের মধ্যেও ও ছটফট করতে লাগলো। অস্পষ্ট স্বরে বিরোধিতা করছিল। আমার ভয় করছিল যে কেউ ওর কণ্ঠস্বর শুনে ফেলতে পারে। এই ভয়ে আমি ওকে ছেড়ে দিলাম। ও কিন্তু ঘর ছেড়ে চলে গেল না। দরজার দিকে না গিয়ে ও জানালার কাছে গিয়ে দাঁড়ালো। রাস্তায় গ্যাস পোস্টের স্বল্প আলো ওই জায়গায় এসে পড়েছে। ওর চোখ, এলোমেলো চুল, কামড়ে ধরা ঠোঁট আমার শরীরে শিহরণ এড়েছিল। এক অদ্ভুত ভয় আর আকর্ষণ মিশ্রিত দৃষ্টি নিয়ে ও আমার দিকে তাকিয়েছিল। একটা কথাও বলতে পারছিল না। আমি ওর দিকে এগিয়ে গেলাম, জড়িয়ে ধরলাম। দু হাত দিয়ে ওর মুখটা তুলে নিয়ে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিলাম। তীব্র আবেগ এবং উন্মত্তনায় দিশেহারা তখন আমি ওর ঠোঁটে চুমুও খেলাম। ভেজা ভেজা কোমল সৌগন্ধযুক্ত এই ঠোঁটে চুম্বন করতে পারবো ভাবতেও পারিনি। প্রথমে ওর ঠোঁট দুটোকে গুটিয়ে শক্ত করে রাখছিলাম, কিন্তু ক্রমশ ওর প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেল। মেলে ধরলো নিজের ঠোঁট, আমার ঠোঁটে চুম্বন করলো এবং আলতো করে কামড়ে দিতে থাকলো। ওর শরীরে ভার আমার শরীরে এলিয়ে দিল। আমি ওর সুগঠিত বুকের স্পর্শ আমার শরীরে অনুভব করতে পারছিলাম ওর সমস্ত শরীরের জ্যামিতিক বিন্যাস। জানি না কতক্ষণ আমাদের এই অবস্থায় ছিলাম। একটা সময় মনে হলো মৈত্রীও হাঁপাচ্ছে। আমি ওকে ছেড়ে দেয়া মাত্র ও একটা ভগ্ন স্তূপের মতো মাটিতে পড়ে গেল। আমি ওকে উঠতে সাহায্য করার জন্য নিচু হলাম, কিন্তু ও আমার পা দুটো ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলল ওকে যেন আমি স্পর্শ না করি। আমাকে আমার নিজের মায়ের নামে, মিসেস সেনের নামে শপথ করালো। আমি চুপ করে রইলাম। ও নিজে নিজে উঠে পড়ল, চোখের জল মুছে চুল ঠিকঠাক করে নিল। এক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর শ্বাস ফেলে ও ঘর ছেড়ে চলে গেল। আমি ঘরে ফিরে এলাম। ওকে জয় করার আনন্দ, অনুতাপ এবং সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড ভয় আমাকে বিচলিত করলো। খেতে যাওয়ার আগে অবধি কিছুই করতে পারলাম না, কিছুতে মন বসাতে পারলাম না। ভাবছিলাম খাবার টেবিলে ওর দিকে চোখ তুলে তাকাবার সাহস কি আমার হবে। এখন এই মুহূর্তে ও আমার সম্পর্কে কি ভাবছে। ভয় হচ্ছিল যদি ও ওর মার কাছে অথবা রুমুর কাছে বলে দেয়। আমি কিছুই ঠিক করতে পারছিলাম না। মৈত্রীও খাবারের টেবিলে এলো না। খাওয়ার পর রুমু আমার দিকে এগিয়ে এসে বলল, আমাদের মহিলা কবি আপনাকে এই কাগজটা দিতে বলেছে। আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। এক প্রচণ্ড উত্তেজনা, ভয়ে যেন আমি আমার হৃৎস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি কাগজটা খুললাম, যাতে কেউ না বুঝতে পারে, সেই জন্য ফরাসিতে লেখা, সকাল 6টায় লাইব্রেরিতে এসো। সকাল 10টার মধ্যে আমাকে অফিসে পৌঁছাতে হতো। রাত 8টায় চায়ের টেবিলে হাজিরা দিতে হবে। তাই সন্ধ্যা 6টার মধ্যে বাড়ি চলে আসার চেষ্টা করতাম, যাতে অন্তত 2 ঘন্টা 2 সময় মৈত্রীর সঙ্গে গল্প করার সুযোগ পাই। সেই রাতে আমি ভালো করে ঘুমাতে পারিনি। বারবার দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছিল। আমি মৈত্রীকে হারাচ্ছি। দাড়িওয়ালা এক সক্রিয় দূত আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। নরেন্দ্র সেন নিঃশব্দে তার টেরাস থেকে আমার চলে যাওয়া দেখছেন। ঘুম ভেঙে দেখি আমার কপাল ঘামে ভিজে গেছে। মনে হচ্ছিল একটা ভীষণ পাপ করে ফেলেছি। যথাসময়ে মৈত্রীর সঙ্গে দেখা হলো। ওর পরনে ছিল সাদা শাড়ি, গায়ে হালকা ধোঁয়াটে রঙের শাল। বুঝতে পারছিলাম না আমার ঠিক কীভাবে ওর সঙ্গে ব্যবহার করা উচিত। ওকে জড়িয়ে ধরবো, না শুধু মৃদু হাসবো, অথবা কিছু হয়নি এমন ভাব করব। ভাবতে ভাবতে ওকে নমস্কার জানালাম। ও আমার কাছ থেকে কী প্রত্যাশা করছে আন্দাজ না করতে পেরে প্রচণ্ড অস্বস্তি লাগছিল। আমি উল্টো পাল্টা অসংলগ্ন কথা বলছিলাম। মৈত্রী ছিল শান্ত, স্থির, সমাহিত। ওর চোখের নিচে কালি। অনুমান করেছিলাম আগের রাতটা ওর কেটেছে প্রার্থনা আর পুজোর মধ্যে দিয়ে। আমি কি ভুল করেছি, না ঠিকই শুনেছিলাম মনে নেই। ও একটা প্রার্থনা সঙ্গীত গাইছিল গুনগুন করে, তারপর হঠাৎ ওই গান থামিয়ে দিয়েছিল। আমি ওর সামনের চেয়ারে বসে যন্ত্রচালিতের মতো বইয়ের তালিকা প্রস্তুতির কাজে লেগে গেলাম। কয়েক মিনিটের পরে ওই বরফের মতো শীতল স্তব্ধতা কাটানোর জন্য আমি প্রশ্ন করলাম,
কাল রাতে ঘুম হয়েছিল? না, একদম ঘুমোতে পারিনি। কয়েক মিনিট চুপ করে থেকে আবার বলল, আমি ভেবে দেখলাম এখন আপনার এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। এই জন্যে আপনাকে আমি ডেকেছি। আমি বাধা দেবার চেষ্টা করলাম, কিন্তু ও অনুনয়ের ভঙ্গিতে আমাকে থামিয়ে দিয়ে কথা বলে যেতে থাকলো। কথা বলতে বলতে একটা কাগজে পেন্সিল দিয়ে কিছু লিখছিল, আবার মুছছিল। কিছু ছবি আঁকছিল যেগুলো আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। ওর ওই খেলা সে প্রথম দিকে ওর ফরাসি শিক্ষার দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। আমার মন ভেঙে যাচ্ছিল। ওর এই মানসিকতার ক্ষুদ্রতা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিল আমার ধারণার নিশ্চয়তা, আমার বিশ্বাস যাবতীয় কিছু। প্রসঙ্গতরে না গিয়ে আমি একটা বিষয় নিয়ে একটানা এতক্ষণ ধরে কথা বলতে আমি কখনো ওকে দেখিনি। আমার যে কিছু বলার থাকতে পারে এ ব্যাপারে কোনো গুরুত্বই ওর কাছে ছিল না। মনে হচ্ছিল যেন ও একাই এই ঘরে বসে আছে। সুতরাং এটাই ধরে নিতে হবে যে আমার যে ধারণা ছিল, অর্থাৎ আমি ওকে যেভাবে ভালোবাসতাম মৈত্র আমাকে একই রকম ভালোবাসে, তা সম্পূর্ণ ভুল। 13 বছর বয়স থেকে ওর মন প্রাণ বাঁধা পড়ে আছে রবীন্দ্রনাথের কাছে, যেদিন থেকে ওনার সাহিত্যের সঙ্গে ওর পরিচয় হয়েছে। গত বছর ছাড়া প্রতিটি গ্রীষ্মই সে কাটিয়েছে শান্তিনিকেতন তার সমগ্র পরিবারবর্গের সঙ্গে। অনেক সন্ধ্যা রাত্রি সে বৃদ্ধের পায়ের কাছে তার কথা শুনে কাটিয়েছে। তিনি ওর চুলে হাত বুলিয়ে আদর করতেন। তার কথা, তার স্পর্শ ওকে নিয়ে যেত এই পার্থিব জীবনের ঊর্ধ্বে এক অতীন্দ্রিয় জগতে। ভক্তি প্রেম নিয়ে এক আধ্যাত্মিক উপলব্ধিতেও মগ্ন ছিল। একদিন রবীন্দ্রনাথ ওর সঙ্গে জাগতিক প্রেম নিয়ে আলোচনা করলেন। শুনতে শুনতে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওর যখন জ্ঞান ফিরছিল তখন ও নিজেকে আবিষ্কার করলো রবীন্দ্রনাথের বিছানায়। ঘরের মধ্যে ভাসছিল জুঁই ফুলের সুগন্ধ। সেই সময় নিজেকে রবীন্দ্রনাথ ওকে দিলেন সেই মন্ত্র যা ওকে রক্ষা করবে পাপ থেকে, মনেকে করবে পবিত্র সুন্দর। তিনি ওকে বললেন সারা জীবন পবিত্র থাকতে, কবিতা লিখতে, ভালোবাসতে আর ভুলে না যেতে। আর মৈত্র তাকে কখনো ভুলেনি, ভুলবেও না। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তার লেখা সব চিঠি একটা চন্দন কাঠের বাক্সে ও সযত্নে রেখে দিয়েছিল। বাক্সটায় রয়েছে রবীন্দ্রনাথের একগাছি কেশ। বাক্সটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপহার। কি ভালো অভিনেতা! হিংসা ক্রোধ আর অক্ষম বিদ্রোহে আমি চলছিলাম। এই কি মানুষ! অতীন্দ্রিয়বাদের মোড়কে ভোগ বাসনা, আধ্যাত্মবাদের সঙ্গে প্রতারণা। এই যুবতী সুচিতা আমি কি বিশ্বাস করতে পারি? কি করে আমি বিশ্বাস করব আমি ওর কাছে প্রথম পুরুষ? ওর গুরু ওকে কখনো আলিঙ্গন পর্যন্ত করেনি, শুধুমাত্র চুলে হাত বুলিয়ে আদর করেছেন। তাছাড়া অনেকদিন ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। রবীন্দ্রনাথ সারা বছর প্রায় ঘুরে বেড়াতেন। তারপর তারপর হায়, আমি কি করব? মিসেস সেন বোধহয় ওনার মেয়ের ব্যবহারে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করছিলেন। তিনি আর ওকে ওর গুরুর কাছে যেতে দেননি। কিন্তু মৈত্র তার গুরুকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। সে চাইছিল আমরা এমনই বন্ধু হই যাতে দুজনে অতীন্দ্রিয় বাদে বিশ্বাসী হয়ে একযোগে রবীন্দ্রনাথকে ভালোবাসতে পারি। ও বন্ধুদের কথাই ভেবেছিল, প্রেম নয়, ভালোবাসা, কিন্তু শরীর বাদ দিয়ে। ও এই কথাগুলো বলছিল লজ্জায় লাল হয়ে গিয়ে, নিচু স্বরে, ইংরেজিতে অনেক ব্যাকরণ ভুল করে। আমার প্রতি ওর ব্যবহারে কিন্তু আন্তরিকতার সহানুভূতির কোনো অভাব ছিল না। আমাকে যথেষ্ট এই সময় দিত। খুশি হতো যখন চোখে চোখে হাতে হাত রেখে আমরা বসে থাকতাম। ও বলতো আমি ওকে অন্যভাবে নেওয়ার জন্য ও নিজের ব্যবহারে দায়ী। ওর সব খুলে বলা উচিত ছিল। কথা বলতে বলতে ও ক্লান্ত হয়ে পড়ল। ওর কথা শেষ হতে আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম। আমার মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। আমি সোজা ওর দিকে এগিয়ে গিয়ে ওর মুখ আমার দু হাতে ধরলাম। আমি জানতাম ও চিৎকার করতে পারবে না, কোনো সাহায্য চাইতে পারবে না কারো কাছে। দু হাতে ওর মুখ ধরে ঠোঁটে চুমু খেলাম। জানতাম যে কোনো মুহূর্তে যে কেউ দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে আসতে পারে এবং লাইব্রেরিতে তার চোখ পড়তেই পারে। কিন্তু বিপদের সম্ভাবনা যেন আমাকে আরও বেপরোয়া করে তুলল। গভীর চুম্বনে আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। কেন আপনি এরকম করছেন? আপনি জানেন আমি দুর্বল, আমার প্রতিরোধ শক্তি নেই। আপনি আমায় জড়িয়ে ধরলে বা চুমু খেলে আমার কিছুই উত্তেজনা হয় না। আমার ঠোঁটের সঙ্গে ছবি বা কোনো শিশুর ঠোঁটের কোনো তফাৎ আমি করতে পারি না। আমি আপনাকে ভালোবাসি না। আমি কিছু না খেয়ে অফিসে চলে গেলাম।
মৈত্রী ও স্বীকারোক্তি আমার হিংসা ঈর্ষার আগের কিছুটা উপশম করলো। বুঝতে পারছিলাম এই নারী আপন প্রকৃতিতে কিছুই অতিক্রম করতে পারবে না। সন্ধ্যায় আমার সঙ্গে ওর আর দেখা হয়নি। রাতে খাবার টেবিলে ওর নির্দিষ্ট আসনে অর্থাৎ আমার ডান দিকের চেয়ারে এসে বসলো। টেবিলে আমি ছাড়া ছিল শিবু, রমু আর মৈত্রী। আমরা রাজনীতির আলোচনা করছিলাম। মেয়রের গ্রেপ্তার, সরোজিনীর নাইট ডুরু বক্তৃতা ইত্যাদি। আমি মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি মৈত্রীর দিকে তাকাবো না, স্পর্শও করবো না ওকে, যদি না কোনো দুর্ঘটনাক্রমে তা ঘটে যায়। কিন্তু হঠাৎই অনুভব করলাম ওর উষ্ণ নগ্ন পা আমার পায়ের উপর। আমার সারা শরীরে যে শিহরণ দেখা দিল তা আমার প্রতিজ্ঞার কথা বিস্মিত হয়ে গেল। ওর মুখ ছিল ফ্যাকাশে, কিন্তু ঠোঁট দুটো লাল। গভীর ভয়ের চোখ নিয়ে আমার দিকে তাকাচ্ছিল। সে চোখ ছিল গভীর আমন্ত্রণ। নিজেকে সংযত রাখার জন্য আমি আমার বুকে নখ বসিয়েছিলাম, কিন্তু এরপর থেকে টেবিলের নিচে পায়ে পা জড়িয়ে আদর করা আমার প্রত্যহ কর্ম হয়ে দাঁড়ালো। খাওয়ার পরে সেই রাত্রে ও আমায় দরজা আটকালো, বলল আমার কাজ কত দূর এগুলো দেখবেন না। ও লাইব্রেরিতে আলো জ্বালালো, কিন্তু কাগজপত্র টেবিলের দিকে না গিয়ে অন্য একটা অন্ধকার ঘরে এগিয়ে গেল। এই ঘরটার কাছেও এসে ও ঘুরে দাঁড়ালো। ওর ব্লাউজ ছিল কাঁধ অবধি, কিন্তু জামার হাতাটা স্বাভাবিক প্রচলিত মাপ অনুযায়ী কোনোই অবধি নয়। চারিদিক ভালো করে দেখে নিশ্চিন্ত হয়ে ওর ওই নগ্ন বাহু আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার যা ইচ্ছে আমার হাতে করতে পারেন, আদর করুন, চুমু খান, যা ইচ্ছে করুন, দেখবেন আমার কিছু হবে না। আমি স্থির থাকবো, আমার মধ্যে কোনো উত্তেজনা আসবে না। বহুদিন আগে আমাদের মধ্যে ভোগ বিলাস নিয়ে আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম যে যদি কেউ প্রকৃত ভালোবাসতে পারে তবে তার সামান্য স্পর্শে তার প্রেমিক বা প্রেমিকা সুখ পাবে। আরও বলছিলাম মানুষের পক্ষে কোনো মানুষকে তার শরীর মনে অসম্পূর্ণ অধিকার করাটা ব্যাপারটা আমার যতটা সহজ নেই, ব্যাপারটা ঠিক ততখানি জটিল। যাকে মনে করি যে সে আমার সম্পূর্ণ অধিকারে আছে, আসলে হয়তো সে আদতেই নেই। ওইসব কথাগুলো ছিল আমি মৈত্রের সূক্ষ্ম বিশ্বাসবোধ ভাঙার চেষ্টা করছিলাম। আমি ওর হাত ধরলাম এবং সম্মোহিতের মতো কিছুক্ষণ ধরে দেখলাম। মনে হচ্ছিল কোনো মানুষের হাত নয়, মনে হচ্ছিল ওর ওই অনুজ্জ্বল বাদামি ত্বকের নিচে ওর বিশ্বাস আর আবেগ সঞ্চারমান। ও যেন হাতটি বাড়িয়ে ধরেছিল জ্বলন্ত আগুনের ওপর, পরীক্ষা করে দেখছিল আপন ইচ্ছা শক্তি। আমি ওর হাতটা নিজের হাতে নিলাম। ওর মধ্যে একটা শিহরণ অনুভব করতে পারছিলাম। ও বুঝতে পারছিল না আমি কি করতে যাচ্ছি। আমি ওর হাত ডোলে পিষে দিচ্ছিলাম, আলতো করে হাত বুলাতে বুলাতে অসংখ্য চুমু খাচ্ছিলাম। ওটা শুধু একটা হাত নয়, ওটা সম্পূর্ণ মৈত্রের শরীরে মনে করে সুতীব্র কামনায় জড়িয়ে ধরেছিলাম, আদর করছিলাম। বুঝতে পারছিলাম ও ক্রমশ ইন্দ্রিয় সুখের কাছে আত্মসমর্পণ করছে। ওকে জড়িয়ে ধরলাম। ওর মুখ তখন ফ্যাকাশে, চোখ আধ বোঝা। যে আঙ্গুল হাত ওর নগ্ন বাহুকে আদর করছিলাম ক্রমশ তার সমস্ত শরীরের দিকে ধাবমান হলো। অনুভব করতে পারছিলাম ওর পা থরথর করে কাঁপছে, শরীরের ভার ক্রমশ আমার শরীরে এসে পড়ছে। ওর আরেকটি হাত দিয়ে আমাকে জোর করে জড়িয়ে ধরল। অব্যক্ত কান্নে ওর শরীর ফুলে ফুলে উঠছিল। আমি ওর মুখে চুমু খেলাম। ওর ঠোঁট আপনিই খুলে গেল। দাঁত দিয়ে ও আমার ঠোঁট কামড়ে দিতে লাগলো। আমার কামনায় উদ্ভূত উত্তেজনা। বুঝতে পারছিলাম ওর ভেতরে যে কামনা, বাসনা, পাপ পুণ্যের বোধ এতদিন ধরে ফুটে উঠেছিল তা সন্ধ্যের সূর্যের আলোর মতো ক্রমশ নিষ্প্রভ হয়ে যাচ্ছে। আর নতুন উষার আলোর মতো তার মধ্যে জেগে উঠেছে নারীত্ব। সেই ক্ষণকাল মনে হচ্ছিল যেন কোনোদিন না শেষ হয়ে যায়। এই ছিল আজকের উপন্যাস লা নুই বেঙ্গলি এর পঞ্চম পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।